স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে আশাপূর্ণা দেবী রচিত প্রথম প্রতিশ্রুতি। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব প্রথম প্রতিশ্রুতি উপন্যাস থেকে অধ্যায় 4। সারাদিন গুমোটের পর হঠাৎ একচিলতে ঠান্ডা হাওয়া উঠল। গা জুড়িয়ে এলো, কিন্তু প্রাণে জাগছে আতঙ্ক। সময়টা খারাপ, চৈত্রের শেষ। ঈশান কোণে মেঘ জমেছে, তার কালো ছায়া আধখানা আকাশকে যেন ঘোমটা পরিয়ে দিল। যেন একটা দুরন্ত দৈত্য হঠাৎ পৃথিবীর উপর ঝাঁপিয়ে পড়বার আগের মুহূর্তে পায়তারা কষছে। মাঠে ঘাটে পথে পুকুরের যে যেখানে বাইরে ছিল, তারা ঘন ঘন আকাশের দিকে তাকাতে তাকাতে হাতের কাজ চটপট সারতে শুরু করলো। আর বাতাসে বাতাসে তরঙ্গ তুলে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি ছড়িয়ে পড়ল একটানা একটা সানুনাসিক স্বরের ধুয়ো। সে স্বর ধাপে ধাপে চড়ছে, মাঝে মাঝে খাদে নামছে। তার ভাষাটা এই: বুধিয়া, সুন্দরিয়া, মুংলিয়া, নক্ষিয়া। ঝড়ের আশঙ্কায় গৃহপালিত অবলা জীবগুলিকে গোচারণ ভূমি থেকে গোহালে ফেরবার আহ্বান জানানো হচ্ছে। সত্যবতী জানে না, ঝড়ের আগের মুহূর্তে কিংবা সন্ধ্যার আগে গরুগুলোকে যখন ডাক দেওয়া হয়, অমন নাকি নাকি সুরে ডাকা হয় কেন? ও জানে এই নিয়ম। অবিশ্যি যারা ডাকে তারা নিজেরাই বা 8 বছরের সত্যবতীর চাইতে বেশি কি জানে। তারাও জ্ঞানাবধি দেখে আসছে গরুকে সাঁঝ সন্ধ্যায় ঘরে ফিরিয়ে আনবার সময় আকাশ বাতাস কাঁপিয়ে যে আহ্বানটা জানানো হয়, সেটার সুর সানুনাসিক। কে জানে কোন কালে কোন বরপ্রাপ্ত গরু মানুষের ভাষা শিখে ফেলে, মানুষের কাছে তার পছন্দ অপছন্দর নমুনাটা জানিয়েছে কিনা, বলেছে কিনা এই সানুনাসিক স্বরটাই আমার রুচিকর। আপাতত দেখা যাচ্ছে ওই অবলা জীবগুলি এই এ প্রান্ত ও প্রান্ত ধুয়োতে সচকিত হয়ে দ্রুত গতিতে গোহালমুখী হচ্ছে। তারাও গলা তুলে আকাশটাকে দেখে নিচ্ছে একবার একবার। সত্যবতী একটা সংবাদ বহন করে দ্রুত গতিতে বাণুজ্যে পাড়া থেকে বাড়ির দিকে আসছিল। তবু আশেপাশে ধুয়ো শুনে অভ্যাসবশে গলার সুর চড়িয়ে হাঁক পারল, শ্যামলী আয়, ধবলি আয়। আমবাগানের ওদিক দিয়ে রামকালী ফিরছিলেন রায়পাড়া থেকে পায়ে হেঁটে। পালকিটি ধার দিয়ে আসতে হয়েছে রায়পাড়ায়। গ্রাম বৃদ্ধ রায়মশাইয়ের অবস্থা খারাপ। খবর পেতেই নাড়ি দেখতে গিয়েছিলেন রামকালী। নারীর অবস্থা দেখে গঙ্গা যাত্রার ব্যবস্থা দিলেন, আর ব্যবস্থা দিয়েই পড়লেন বিপাকে। রায়মশাইয়ের ছেলেরা দুজনেই গত হয়েছে, আছে 3 নাতি, কিন্তু তাদের এমন সঙ্গতি নেই যে পালকি ভাড়া দিয়ে আর 4টে বেহারাকে মজুরি জলপানি দিয়ে ঠাকুরদার গঙ্গাযাত্রা করাবে। অথচ অমন নিষ্ঠাবান সদাচারী প্রাচীন মানুষটা ঘরে পড়ে মরবে, এটাই যা চোখে দেখে সহ্য করা যায় কি করে। আর গেলে ত্রিবেণীর গঙ্গাই উত্তম। গঙ্গাযাত্রার ঘোষণা শুনেই রায়মশাইয়ের নাতিরা যেই মুখ চাওয়াচাওয়ি করল, সঙ্গে সঙ্গেই বলতে হলো রামকালীকে, পালকির জন্যে চিন্তা করো না, আমার পালকিতেই যাবেন রায় কাকা। নাতিরা অস্ফুটে
একবার বলল, আপনাকে রোগী দেখতে দূরে দূরে যেতে হয়, পালকিটা দিলে। রামকালী গম্ভীর হাস্যে বললেন, তবে নয় ঠাকুরদাকে কাঁধে করেই নিয়ে যাও, 3 নাতি রয়েছ, উপযুক্ত। বয়োজ্যেষ্ঠের পরিহাস বাক্যে হেসে ফেলবে এমন বেয়াদবির কথা অবশ্য ভাবাই যায় না। কাজে কাজেই 3 জনে ঘাড় চুলকোতে লাগলো। আর ওরই মধ্যে যে বড়, সে সাহসে ভর করে বলল, ভাবছিলাম গাড়ি করে। ভাবাটা খুব উচিত হয়নি বাপু, রামকালী বলেন। গাড়ি চড়িয়ে নিয়ে গেলে ওই 92 বছরের জীর্ণ খাঁচাখানা কি আর প্রাণ পাখি সমেত গঙ্গা পর্যন্ত পৌঁছবে? পাখি খাঁচা ছাড়া হয়ে উড়ে যাবে। আমিও ওর সন্তানতুল্য বাপু, তোমাদের সংকোচ করবার কিছু নেই। তাছাড়া চটপট ব্যবস্থার দরকার, কখন কি হয় বলা যায় না। রায়মশাইয়ের ঘোলাটে চোখ দুটো থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি শিরাবহুল শীর্ণ ডান হাতখানা আশীর্বাদের ভঙ্গিতে তুলে বললেন, জয়স্তু। বাইরে এসে রামকালী পালকি বেহারা কটাকে নির্দেশ দিলেন, পালকিটা আর মিথ্যে বই নিয়ে যাবি কেন, ওটা এখানেই থাক, তোরা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে নে গে, শেষ রাতে উঠে চলে আসবি। আর দেখ বাড়ি থেকে কালকে সারাদিনের মতন জলপান নিয়ে আসবি, বুঝলি? আর শোন, তোরা এখন এখানে কিছু কাজকর্মের প্রয়োজন আছে কিনা দেখ, আমি বাড়ি ফিরছি। জোর পায়েই ফিরছিলেন রামকালী, কারণ বেরিয়েই দেখেছিলেন ঈশান কোণে মেঘ। পালকি চড়ে রুগী দেখতে যান বলে যে রামকালী হাঁটতে অনভ্যস্ত তা নয়। প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাতকৃত্য সেরে ক্রোশ 2 হেঁটে আসা তাঁর নিত্যকর্মের প্রথম কর্ম। তবে হ্যাঁ, রোগীর বাড়ি যাওয়ার কথা আলাদা, সেখানে মান মর্যাদার প্রশ্ন। পথ সংক্ষেপের জন্য বাগানের পথ ধরেছিলেন, কিন্তু আমবাগানের কাছ বরাবর আসতেই ঝরাপাতা আর ধুলোর ঝড় উঠল। রামকালী তাড়াতাড়ি বাগানের মাঝামাঝি থেকে বেরিয়ে কিনারায় এলেন, আর আসতে না আসতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। গলাকার? 70 না? হ্যাঁ, 70ই তো মনে হচ্ছে। যদিও ঝড়ের শোঁ শোঁ শব্দের বিপরীতে শব্দটা হওয়ায় বুঝতে সামান্য সময় লেগেছিল, কিন্তু সে সামান্যই। তাছাড়া গরু দুটোর নামও পরিচিত। শ্যামলী ধবলী রামকালীর বাড়িরই গরু। গরু অবশ্যই চাটুজ্যেদের এক গোহাল আছে, কিন্তু এই গরু দুটি বিশেষ সুলক্ষণযুক্ত বলে রামকালীর বড়ই প্রিয়। সময় পেলেই রামকালী নিজে হাতে ওদের মুখে ঘাস ধরে দেন, গায়ে হাত বুলোন। বাড়ির কুমারী মেয়েরা শ্যামলী ধবলীকে নিয়েই গোকাল ব্রত করে। মোক্ষদা তাদের কাছ থেকে সংগৃহীত গোময় দ্বারাই সম্যক বিশুদ্ধতা রক্ষা করে চলেন। কান খাড়া করে ধ্বনির মূল উৎসের দিকটা অনুমান করে নিলেন রামকালী। তারপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ধরে ফেললেন কন্যাকে। সত্যবতী তখন ধুলোর আঁচট থেকে চোখ রক্ষা করতে আঁচলের কোণটা 2 হাতে মুখের সামনে তুলে ধরে ছুটছিল। যাচ্ছিস কোথায়? জলদগম্ভীর হাঁক পারলেন রামকালী। সত্যবতী চমকে মুখের ঢাকা খুলে থ। যদিও সকলেই সত্যবতীকে বাপ সোহাগী আখ্যা দেয়, এবং সত্যিই সত্যবতী রামকালীর বিশেষ আদরিণী। তাছাড়া পয়মন্ত মেয়ে বলে রামকালী মনে মনে বেশ একটু সমীহও করেন তাকে। তাই বলে সামনাসামনি যে কোনো আদর আদিক্ষে তার পাট আছে তা নয়। কাজেই বাবার গলা শুনেই সত্যবতীর হয়ে গেছে। রামকালী আর একবার প্রশ্ন করেন, এমন সময় একা গিয়েছিলে কোথায়? সত্যবতী ক্ষীণকণ্ঠে বলে, সেজ পিসির বাড়ি। সত্যবতী যাকে সেজ পিসি আখ্যা দিল, তিনি হচ্ছেন রামকালীর খুড়তুতো বোন। এ গ্রামেই শ্বশুর বাড়ি, এ গ্রামেই বাস।
রামকালী ভুরু কুঁচকে বলেন, অত দূরে আবার একা একা যাবার দরকার কি? সঙ্গে কেউ নেই কেন? এই এই জন্যেই সত্যবতীর বাপ সোহাগী আখ্যা। চর নয়, চাপড় নয়, নিদেন একটা কানমোলাও নয়, শুধু একটু কৈফিয়ত তলব। সত্যবতী এবার সাহস পেয়ে বলে, না একা কেন, পুণ্যি পিসি আর নেরু ছিল, তারপর আমি এই তোমাকে ডাকতে ছুটতে ছুটতে আসছি। আমাকে ডাকতে ছুটতে ছুটতে আসছিস? রামকালী ভুরু কুঁচকে বলেন, কেন, আমায় কি দরকার? সত্যবতী এবার পূর্ণ সাহসে ভর করে সোৎসাহে বলে, জটাদার বউ যে মরো মরো, নাড়ি ছেড়ে গেছে, তাই সেজ পিসি কেঁদে বলল, যা সত্য, একবার মেজদাকে ডেকে নিয়ে আয় যেখানে পাস। তা আমি রায়পাড়া গিয়ে শুনলাম তুমি এইমাত্র চলে এসেছ। আবার রায়পাড়াও গিয়েছিলি? না, বিপদ করলে দেখছি। জটার বইয়ের আবার হঠাৎ কি হলো যে নাড়ি ছেড়ে যাচ্ছে? যাচ্ছে কি বাবা? সত্য আরও উৎসাহ সহকারে বলে, গেছে। সেজ পিসি চেঁচাচ্ছে, বুক চাপড়াচ্ছে, আর বালিশ বিছানা সরিয়ে নিচ্ছে। আহ, কি যে বলে, চল দেখি গে। রামকালী বলেন, ঝড় উঠে পড়ল, এক্ষুনি বৃষ্টি আসবে, কি মুশকিল, হয়েছিল কি? কিছু নয়, সেজ পিসি বললে রান্নাবান্না সেরে যেই খেতে বসেছে জটাদার বউ, আর অমনি জটাদা পান চেয়েছে। জটাদার বউ বলেছে পান ফুরিয়ে গেছে। ব্যাস, বাবু মহারাজের রাগ হয়ে গেছে, দিয়েছেন ঠাঁই ঠাঁই করে পিঠের ওপর লাথি। আর অমনি জটা বউঠান কাশিতে মুখ থুবড়ে হঠাৎ খুক খুক করে হেসে ওঠে সত্যবতী। হাসছিস যে? ধমকে উঠলেন রামকালী, বিরক্ত হলেন। কি অসভ্য হচ্ছে মেয়েটা, হাসির কি সময় অসময় নেই? বললেন, মানুষ মরছে দেখে হাসতে হয়, এই শিক্ষা দীক্ষা হচ্ছে? সত্যবতী নিতান্তই হেসে ফেলেছিল। এখন বাপের ধমকে সামলে নিয়ে মুখটা ম্লান করবার চেষ্টা করে বলে, সেজ পিসি বলছিল যেই না ধাক্কা খাওয়া, অমনি কুমড়ো গড়াগড়ি হয়ে দাওয়া থেকে উঠোনে পড়ে গেল। কষ্টে হাসি চেপে ফের বলে সত্যবতী, জটাদার বউ অনেক ভাত খায় না বাবা, তাই অত মোটা। আহ, বলে বিরক্তি প্রকাশ করে তাড়াতাড়ি এগোতে থাকেন রামকালী। সত্যবতীও হাঁটায় কিছু কম দর নয়, বাপের সঙ্গে সমানই এগোতে থাকে। রামকালী জটার বইয়ের জন্য সহানুভূতিতে যতটা না হোক, জটার ব্যবহারে মনে মনে অত্যন্ত বিরক্তি বোধ করেন। হতভাগা বামুনের ঘরের গরু, পেটে ক অক্ষরের আঁচড় নেই, গাঁজাগুলি সবেতেই ওস্তাদ, আবার বংশ ছাড়া বিদ্যে হয়েছে, বউ ঠ্যাঙানো। জটা ফটার বাপ তো অমন ছিল না, বরং রামকালীর গুণবতী বোনই লোকটাকে সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছেন। কে জানে কিভাবে বেটক করে লেগেছে। সত্যিই যদি মরে টরে যায়, দস্তুর মতো ফ্যাসাদে পড়তে হবে। সত্যবতীর কথা ভুলে গিয়ে আরও জোরে পা চালান রামকালী। সত্যবতী এবার দৌড়তে শুরু করে। হেরে যাবে না সে, চোখ কপালে উঠে স্থির হয়ে গেছে, মুখে ফেনা ভেঙে সে ফেনা শুকিয়ে উঠেছে, হাত পা ঠান্ডা পাথর। সন্দেহ আর নেই, সমস্ত লক্ষণই স্পষ্ট। তুলসীতলায় শুইয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অবশ্য কষ্ট করে আর ঘর থেকে বয়ে আনতে হয়নি, লাথি খেয়ে গড়িয়ে তো উঠোনেই পড়েছিল তুলসীতলার কাজ বরাবর। দণ্ডখানেকের মধ্যে বেতার বার্তায় সারা পাড়ায় সংবাদ রটে গেছে এবং পাড়া ঝেঁটিয়ে মহিলাবৃন্দ এসে জড়ো হয়েছেন আসন্ন ঝড়ের আশঙ্কা তুচ্ছ করে। ব্যাপারটা তো কম রংদার নয়। দৈনন্দিন বৈচিত্র্যশূন্য জীবননাট্যের মধ্যে এমন একটা জোরালো দৃশ্য দর্শনের সৌভাগ্য জীবনে কবার আসে? প্রথমে সমস্ত জনতার মধ্যে উঠল একটা চাপা উত্তেজনার আলোড়ন। জটা নাকি বউটাকে একেবারে শেষ করে ফেলেছে। তারপর হায় হায়, জটা সম্পর্কে মন্তব্যগুলিও এখন আর জটার মার কান বাঁচিয়ে হচ্ছে না।
কারণ স্পষ্ট কথা বলে নেবার মতো এ হেন সুযোগই বা কার জীবনে কবার আসে? সত্যি শেষ হয়ে গেছে? ছি ছি ছি, কি খুনে দস্যি ছেলে গো! ধন্যী সন্তান পেটে ধরেছিল মাগি। আচ্ছা, জটাটাই বা এত গোয়ার হলো কোথা থেকে? ওদের বাপ তো মহা ভালো মানুষ ছিল। হলো থেকে? তুমি আর জ্বালিও না ঠাকুরঝি। বলি, গর্ভধারিণীটি কেমন? এ হচ্ছে খোলের গুণ। আহা, হাবাগোবা নিপাট ভালো মানুষ বউটা, মা বাপের বাছা, বেঘরে প্রাণটা গেল। এমন নানাবিধ আলোচনা চলতে থাকে। একটা মেয়ে মানুষের জন্যে এর চাইতে আর কত বেশি দরদ আশা করা যায়? প্রতিবেশিনীদের আক্ষেপোক্তিগুলো নীরবে হজম করতে বাধ্য হচ্ছিলেন জটার মা, কারণ আজ তিনি বড়ই বেকায়দায় পড়ে গেছেন। তাই সমস্ত মন্তব্য চাপা পড়ে যায় এমন সুরে মরা কান্নাটা জুড়ে দেন তিনি। বুক চাপড়ে চাপড়ে মর্মভেদী হৃদয় বিদারক ভাষায় ইনিয়ে বিনিয়ে বাড়ির কাছাকাছি আসতে না আসতেই শুনতে পেলেন রামকালী খুড়তুতো ছোট বোনের সেই পাঁজর ভাঙা শোকগাথা। ওরে আমার ঘরের লক্ষ্মী ঘর ছেড়ে আজ কোথায় গেল রে? ওরে সোনার পিতিমিকে বিসর্জন দিয়ে আমি কোন প্রাণে ফের সংসার করব রে? ওরে জটা, তোর যে নগরে না উঠতেই বাজারে আগুন লাগলো রে। সত্যবতী বলে উঠল, যা, সর্বনাশ হয়ে গেল। দ্রুত পদক্ষেপটা হঠাৎ স্তিমিত হলো। ভুরুটা একবার কুঁচকলেন রামকালী। যাক, তাহলে হয়েই গেছে। তবে আর তিনি গিয়ে কি করবেন? এখন জটা হতভাগার কপালে কত দুর্গতি আছে কে জানে। হঠাৎ ভয়ানক রকমের একটা চিৎকার উঠল, বোধ করি ফিনিশিং টাচ। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো রে! কি রাগের রাধা বউ এনেছিলাম রে! রামকালী পায়ে পায়ে এগোতে এগোতে সহসা দরজার কাছাকাছি এসেই ঘুরে দাঁড়িয়ে বললেন, যাক, সত্যিই শেষ হয়ে গেছে তাহলে। সত্য, তুই বাড়ি যা। সত্যবতী কাঠ। বাড়ি? একলা? কেন একলা কেন? নেরু আর পুণ্যি এসেছিল বললি না? সত্যবতী ভয়ে ভয়ে বলে, এসেছিল তো। আর কি এখন যাবে তারা? যাবে না? যাবে না মানে? ওদের ঘাড় যাবে। দেখ কোথায় আছে। আমাকে তো আবার এদের এদিক দেখতে হবে। কৈফিয়ত দিয়ে কথা রামকালী কদাচ কাউকে বলেন না, কিন্তু সত্যর কাছে সামান্য একটু সহজ রামকালী। সত্যবতী গুটি গুটি এগিয়ে একবার পিসির উঠোনের ভিতর গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে নেরো পুণ্যি কারোর দেখা না পেয়ে ফিরে এসে ম্লান মুখে বলে, ওদের কাউকে দেখতে পাচ্ছি না। কেন? গেল কোথায় সব? কি জানি। সত্য আস্তে আস্তে সাহসে ভর করে প্রাণের কথাটা বলে ফেলে, বাবা, তুমি তো মরা বাঁচাতে পারো। মরা বাঁচাতে? দূর পাগলি। সত্য ম্রিয়মানভাবে বলে, তবে যে লোকে বলে। লোকে বলে? কি বলে? অন্যমনস্কভাবে মেয়ের কথার জবাব দিয়ে রামকালী এদিক ওদিক তাকাতে থাকেন। যদি একটা ব্যাটা ছেলের মুখ চোখে পড়ে। এসে যখন পড়েছেন তিনি, দায়িত্ব এড়িয়ে চলে যেতে তো পারেন না। জটাদের তেমন বাঁশঝাড় না থাকে, রামকালীর বাগান থেকেই বাঁশ কেটে আনতে হুকুম দেবেন। কিন্তু কই, কে, কোথায়? বাড়ির ভেতর থেকে সুর উঠছে নানা রকম, বাইরেটা শূন্য স্তব্ধ। ভালোর মধ্যে আকাশটা হঠাৎ মেঘ উড়ে গিয়ে দিব্যি পরিষ্কার হয়ে উঠেছে, আর বোঝা যাচ্ছে সন্ধ্যার এখনও দেরি আছে। হঠাৎ সত্যবতী একটা অসমসাহসিক কাণ্ড করে বসে। বাপের একখানা হাত দু হাতে চেপে ধরে রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, বলে যে, কবরেজ মশাই মরা বাঁচাতে পারেন, দাও না বাবা একটুখানি ওষুধ জটাদার বউকে। রামকালী এই অবোধ বিশ্বাসের সামনে থতমত খেয়ে সহসা কেমন অসহায়তা অনুভব করেন। তাই ধমকে ওঠার পরিবর্তে মাথা নেড়ে বলেন, ভুল বলে মা, কিছুই পারিনে। মিথ্যে অহংকারে কতকগুলো শেকড় বাকড় নিয়ে নারী আর লোক ঠকায়।
সত্যবতী এ কথার সুর ধরতে পারল না, পারার কথাও নয়। বুঝল এ হচ্ছে বাবার রাগের কথা, কিন্তু আপাতত সে মরিয়া। যা থাকে কপালে, বাবার হাতে যদি ঠ্যাঙানি খাওয়া থাকে তাই খাবে সত্য। কিন্তু সত্যবতীর চেষ্টায় জটাদার বউটা যদি বাঁচে, তাই চোখ কান বুজে সে বাবার গায়ের চাদরের খুঁটটা টেনে বলে ফেলে, তোমার পায়ে পড়ি বাবা, জন্মের শোধ একটু ওষুধ দাও না। আহা, বিনি চিকিৎসে মারা যাবে জটাদার বউ, মরার পর যে আর চিকিৎসে চলে না। এ কথার মেয়ের কাছে ব্যাখ্যা করতে পারলেন না রামকালী। শুধু একটা নিঃশ্বাস ফেলে ফের ঘুরিয়ে দাঁড়িয়ে বললেন, চল দেখি। জমজমাট নাটকের মধ্যিখানে যেন হঠাৎ আসরের চাঁদোয়া ছিঁড়ে পড়ল। কবরেজ মশাইয়ের গলা খাঁকারি না? হ্যাঁ, তাই বটে। বিশালাকায় সুকান্তি পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে সত্যর শানানো গলা বেজে উঠেছে। বাবা বলেছেন ভিড় ছাড়তে হবে। পাড়ার মহিলারা মাথার কাপড় টেনে চুপ করে গেলেন। শুধু জটা জননী ডুকরে উঠলেন, ও মেজদা গো, আমার জটা আজ লক্ষ্মী ছাড়া হলো গো। থাম, যেন একটা বাঘ হুঙ্কার দিল। তোর জটা আবার লক্ষ্মী ছাড়া না ছিল কবে? এক্কেবারে শেষ করে ফেলেছে তো। ভিড় সরে গেছে। কবরেজ মশাই ভাগ্নে বইয়ের কাছে গিয়েও কতটা সম্ভব ছোঁয়া বাঁচিয়ে হেঁট হয়ে দু আঙ্গুলে নাড়িটা টিপে ধরেন, আর মুহূর্তকাল পরেই চমকে ওঠেন। যাক, সব রং তামাশা ফক্কিকার। শুধু নাটকের একটা দৃশ্যই জখম নয়, আগাগোড়া নাটকটাই খতম। বৃহারম্ভে লঘুক্রিয়ার এ হেন উদাহরণ আর কখনো কেউ দেখেছে না শুনেছে? জটার বইয়ের এই আচরণটা যেন ধাষ্টামোর চরম, ক্ষমার অযোগ্য। ছি ছি, মেয়ে মানুষের প্রাণ বলে কি এমন কাঠ পরমায়ু হতে হয় গা? তবে এ মেয়ে মানুষের কপালে যে অশেষ দুঃখ তোলা আছে, তাতে আর কারো মতভেদ থাকে না। মরে গিয়ে তুলসীতলায় শুয়ে আবার চারদণ্ড পরে ঘরে উঠে শোয়, ঢকঢক করে এক বাটি গরম দুধ গেলে, এমন মেয়ে মানুষের খবর এর আগে এরা অন্তত কেউ পাননি। ছি ছি, কি ঘেন্না! পুরুষের প্রাণ হলে আর ওই স্বর্ণ সিঁদুরটুকু জিভে ঠেকিয়েই চোখ খুলতে হতো না। কিন্তু যাই বলো, জটার বউ খুব খেল দেখালো বটে। এইবার শাশুড়ি মাগির হাতে যা খোয়ার হবে টের পাচ্ছি। মাগির যা অপমান্যি হয়েছে আজ। কিন্তু যাই বলো, তুলসীতলা থেকে অমন হুট করে ঘরে তোলাটা ঠিক হয়নি। একটা অঙ্গ প্রাচিত্তির করা কর্তব্য ছিল। কে জানে বাবা সত্যি বেঁচে ছিল না কোন অপদেবতায় ভর করল। আমার তো কেমন সন্দেহ হচ্ছে। থাম সেজব। সাত সন্ধে একা ঘাটে পথে যাই, ভাবলে গা ছমছম করবে। কিন্তু চাউনিটা একটু কেমনই লাগলো। না না, ওসব কিছু না। কবরেজ মশাই তো বললেনই, আচমকা ধাক্কা খেয়ে ভিড়মি গেছিল। নে বাবা, চল চল। ছিষ্টি সংসারের কাজ পড়ে না হোক 5 দণ্ড সময় বৃথা নষ্ট হলো। জটার মার আদিক্ষেতাটা দেখলি? যেন বউ মরে বুক একেবারে ফেটে যাচ্ছিল। দেখেছি, দেখতে আর বাকি কিছুই নেই। বুক যদি ফেটেছে তো বউ জিয়ে ওঠায় বড় আশায় ছাই পড়ল। ভাবছিল তো বেটা তার ভাগ্যিমান হলো, এবার এক্ষুনি তার বিয়ে দিয়ে দান সামগ্রী গয়নাপত্তর ঘরে তুলবে। বাক্যের স্রোত আর থামে না। ঘাটে পথে আপন আপন বাড়ির চৌহদ্দির মধ্যে বাক্যের বৃন্দাবন বসে যায়। এত বড় একটা ঘটনাকে এত সহজে জুড়িয়ে ফেলতে ইচ্ছে কারোরই হচ্ছে না। জটার মাকে পেরে ফেলবার এত বড় সুবর্ণ সুযোগটাও মাঠে মারা গেল। জটার বউয়ের উপর কিছুতেই আর প্রসন্ন হতে পারছেন না কেউ। বউটা যেন সবাইকে বড় রকমের একটা ঠকিয়েছে। জ্ঞাতি খুড়শাশুড়ি
খবর পেয়েই আঁচলের তলায় লুকিয়ে আলতা পাতার সিঁদুর গোলা এনেছিলেন, যাতে প্রথম সিঁদুর দেওয়ার বাহাদুরিটা তাঁরই হয়। সেগুলো এখন ঘাটে ভাসিয়ে এলেন। যতই হোক, মরার জন্যে আনা তো, তার রাগটা তাঁরই বেশি হচ্ছে জটার বইয়ের উপর। না, নাম কেউ জানে না, জানবার চেষ্টাও করে না জটার বউ। এই তার একমাত্র পরিচয়। এরপর শেষ পরিচয় হবে অমুকের মা। তবে আর নামে দরকার কি? নামে দরকার নেই, কিন্তু তার কথায় সকলেরই দরকার আছে। সেই দরকারি কথাগুলোর মধ্যে হঠাৎ জ্ঞাতি খুড়শাশুড়ি বলে উঠলেন, আমাদের বাপের বাড়ির দেশ হলে ও বউকে আর ঘরে উঠতে হতো না, ওই গোয়ালে কি ঢেঁকশেলে জীবন কাটাতে হতো। দু একজন মুখ চাওয়াচাওয়ি করলেন। জীবন নিয়ে বিচারটা কেন? খুড়শাশুড়ি ফের রায় দেন, একে তো তুলসী তলায় বার করা, তারপর আবার কত বড় অনাচার ভাবো, মামা শ্বশুরের ছোঁয়াচ খাওয়া। কবরেজ মশাই যখন নির্ভরসায় নাড়ি টিপে ধরলেন, তখনই তো আমি, হ্যাঁ, অবশ্যই উনি ভেবেছিলেন মরেই গেছে, আর মরে গেলে সৎকারের আগে দেহশুদ্ধ তো একটা করতেই হতো। কিন্তু এ যে একেবারে জলজ্যান্ত জিওয়ে উঠল, প্রাচিত্তির না করলে কি করে চলবে? বহু গবেষণান্তে স্থির হলো মামা শ্বশুর স্পর্শের পাতকস্বরূপ একটা প্রায়শ্চিত্ত জটার বউকে করতেই হবে। তাছাড়া মরে বাঁচার পাতকে আর একটা, নইলে জটার মাকে পতিত থাকতে হবে। বেচারা অপরাধিনী তো অচৈতন্য, জটার মাও জটাকে খুঁজে বেড়াচ্ছেন, কাজেই একতরফা ডিক্রি হয়ে যায়। কিন্তু সত্যবতী এসবের কিছুই জানে না। ও এক অদ্ভুত গৌরবের আনন্দে ছলছল করতে করতে বাবার সঙ্গে বাড়ি ফেরে। রাগ করে বাবাকে উল্টো কথা বলছিলেন কি না চিকিৎসে টিকিৎসে কিচ্ছু জানি না। সাধে কি আর সত্য অত দুঃসাহস করে বাবাকে হাতে ধরে বলেছিল একটু ওষুধ দিতে? তাই না বেচারি বউটা বাঁচল। আহা, সত্য যখন শ্বশুরবাড়ি যাবে, তখন যদি সত্যর বর মুখে অলক্ষ্যে একটু হাসি ফুটে ওঠে, অমনি মেরে সত্যকে মেরে ফেলে বেশ হয়। বাবা খবর পেয়ে গিয়ে একটি মাত্র স্বর্ণ সিঁদুর মধু দিয়ে মেরে খাইয়ে দেবেন, আর একটু পরেই সত্য চোখ খুলে সবাইকে দেখে তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে ফেলবে। কি মজাই হবে তাহলে! দেশশুদ্ধ লোকের তাক লেগে যাবে সত্যর বাবা রামকালী কবরেজের গুণের মহিমায়। বাপরে বাপ, সোজা বাবা তার! গায়ের আর কোন মেয়েটার এমন বাপ আছে? হাসির কথা ভাবতে ভাবতে হঠাৎ সশব্দে হেসে ফেলা সত্যর বরাবরের রোগ। রামকালী চমকে প্রশ্ন করলেন, কি হলো, হাসলি যে? সত্য কষ্টে সামলে নিয়ে ঢোক গিলে বলল, এমনি। তোর ওই এমনি হাসিটা একটু কমা দেখি। প্রায় সহাস্যেই বলেন রামকালী, নইলে এরপর শ্বশুরবাড়ি গিয়ে ওই জটার বইয়ের দশা হবে তোর। মনটা বড় প্রসন্ন রয়েছে। এই সামনে রাত, না হোক কতকগুলো ঝঞ্ঝাট ঝামেলায় পড়তে হতো, জটার বউ তার হাত থেকে বাঁচিয়েছে। বাপের মনের প্রসন্নতার কারণটা অনুমান করতে না পারলেও প্রসন্নতাটুকু অনুধাবন করতে পারে সত্যবতী, এবং তারই সাহসে প্রায় উচ্ছ্বসিতভাবে বলে, ওই জন্যেই হাসলাম, আমি মরে গেলে তুমি বেশ গিয়ে বাঁচিয়ে দেবে। বটে, বলেন স্বল্পভাষী রামকালী। রামকালী নিঃশব্দে হনহন করে খানিকটা অগ্রসর হয়ে যান, এবং সত্যবতী বাপের সঙ্গে তাল রাখতে প্রায় ছুটতেই থাকে। হঠাৎ একসময় থেমে রামকালী বলেন, মরে গেলে স্বয়ং ভগবান এসেও কিছু করতে পারেন না, বুঝলি? জটার বউ মরেনি। সত্য একটু আনমনা হয়ে যায়। মরাটা তাহলে আর কোন রকম? হঠাৎ চিন্তার গতি বদলায়। সত্য সৎসুকে বলে, কিন্তু বাবা,
তুমি গিয়ে নারী দেখে স্বর্ণসিঁদুর নাকি না খাওয়ালে ওই রকম মরা মরা হয়েই তো থাকতো জটাদার বউ, আর সবাই মিলে বাঁশ বেঁধে নিয়ে গিয়ে পাকুড়তলার শ্মশানে পুড়িয়ে দিয়ে আসতো। রামকালী একটু চমকালেন। আশ্চর্য, এতটুকু মেয়ে এত তলিয়ে ভাবে কি করে? আহা, মেয়ে মানুষ, তাই সবই বৃথা। এই মগজটা যদি নেড়ুটার হতো, তা হলো না। 8 বছরের হাতেই এখনো অ আ হর্ষইতেই দাগা বুলোচ্ছে। নেড়ু রামকালীর দাদা কুঞ্জর শেষ কুড়ন্তি। 13টা ছেলে মেয়ে মানুষ করার পরে 14টার বেলায় রাস একেবারে শিথিল হয়ে গেছে কুঞ্জ আর তার পরিবারের। ছেলেটা বামুনের গরু হবে আর কি, কিন্তু মেয়ে সন্তানের বোধ করি এত বেশি তলিয়ে ভাবতে শেখাও ভালো নয়। তাই রামকালী ঈষৎ ধমকের সুরে বলেন, থাম থাম, মেলা বকিসনি, পা চালিয়ে চল, গহীন অন্ধকার হয়ে গেছে দেখছিস। অন্ধকার? সত্যবতী সতাচ্ছিল্যে বলে, অন্ধকারকে আমি ভয় করি নাকি? এর চাইতে আরও অনেক অনেক অন্ধকারে বাগানে গিয়ে পেঁচার চোখ গুনি না। অন্ধকারে কি করিস? চমকে ওঠেন রামকালী। সত্য থতমত খেয়ে বলে, আমি একলা নয়, নেড়ু আর পুন্নি পিসিও থাকে, পেঁচার চোখ গুনি। হঠাৎ রামকালী হা 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 করে হেসে ওঠেন অনেকক্ষণ ধরে দরাজ গলায়। এই মেয়েকে আবার ধমকাবেন কি, শাসন করবেন কি? নির্জন পথে অন্ধকারের গায়ে সেই গম্ভীর গলায় দরাজ হাসি যেন স্তরে স্তরে ধ্বনিত হতে থাকে। বাড়ুজ্যেদের চণ্ডীমণ্ডপ থেকে উৎকীর্ণ হয়ে ওঠেন 2-1টি গ্রাম্য প্রৌঢ়। বদ্যি চাটুর্যের গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। একলা অমন অন্ধকারে হাসি কেন? একলা কি আর, নিশ্চয়ই ধিঙ্গি মেয়েটা সঙ্গে আছে, নইলে আর। ওই এক মেয়ে তৈরি করছেন রামকালী, ও মেয়ে নিয়ে কপালে দুঃখ আছে। আর দুঃখ? টাকার ছালা ঘরে, ওর আবার দুঃখ? শুনছি নাকি বর্ধমানের রাজার কাছ থেকে লোক এসেছিল কাল, রাজার সভা কবরেজ হবার জন্যে সাধতে। তাই নাকি? কই শুনিনি তো। তাহলে গায়ের মায়া কাটালো এবার চাটুর্যে? না না, শুনছি যাবে না। বটে, তবু ভালো। তোমায় বললে কে? কুঞ্জর বড় ছেলেটা বলছিল। ভালোই, এই বয়সে আবার বিদেশে গিয়ে রাজদরবারে চাকরি। তবে রামকালীর মতিগতি বড় বেয়াড়া। অত বড় ধিঙ্গি মেয়েকে এতটা বার বাড়তে দেওয়া উচিত হয়নি। পাড়ার ছেলেগুলো হচ্ছে ওর খেলুড়ি। হ্যাঁ, গাছে চড়তে, সাঁতার কাটতে, মাছ ধরতে ব্যাটা ছেলের 10 গুণ উপরে যায়। এটা একটা গৌরবের কথা নয় খুড়ো? যতই হোক মেয়ে ছেলে, তাই আবার একটা মাননিমান ঘরের বউ হয়েছে। তারা টের পেলে ও বউকে ঘরে নিতে বেঁকে বসবে না? একটা কলঙ্ক রটিয়ে দিতেই বা কতক্ষণ? বদ্যি চাটুর্যেরও তার ধিঙ্গি মেয়ের আলোচনায় চণ্ডীমণ্ডপ ভারাক্রান্ত হয়ে ওঠে। যাকে সামনে সমীহ করতে বাধ্য হতে হয়, তাকে আড়ালে নিন্দে করতে না পেলে বাঁচবে কেমন করে মানুষ? এইসব সমালোচনার প্রধানা পাত্রী তখন বাবার পিছন পিছন ছুটছে আর মনে মনে আকুল প্রার্থনা করছে, হেই ভগবান, আমার পাটা বাবার মতন লম্বা করে দাও না গো, তাহলে বাবার মতন হাঁটি, হেরে যাই না। হেরে যেতে একান্ত আপত্তি সত্যবতীর। কোনো ক্ষেত্রে কোথাও হার মানবে না এই পণ। এই পুন্নি, ছড়া বাঁধতে পারিস? চিলেকোঠার ছাদের উপর সত্যবতীর খেলাঘর। এখন খেলুড়ি রামকালীর জ্ঞাতখুড়োর মেয়ে পুণ্যবতী। সত্য তাকে 5 জনের সামনে সভ্যতা করে পুন্নি পিসি বললেও নিজের এলাকায় পুন্নিই বলে। বাবুই পাখির বাসা আনতে পারিস? অথবা কাঁচ পোকা ধরতে পারিস? কিংবা সাঁতরে 3 বার বড় দিঘি পারাপার হতে পারিস? এ ধরনের পরীক্ষামূলক প্রশ্ন প্রায়ই করে সত্য, কিন্তু ছড়া বাঁধতে পারিস কি না
এ হেন প্রশ্ন এক্কেবারে আনকোড়া নতুন। পুণ্যি বিমূঢ়ভাবে বলে, ছড়া? কিসের ছড়া? জটাদার নামে ছড়া, বুঝলি? ছড়া বেঁধে গা শুদ্ধ সব ছেলে মেয়েকে শিখিয়ে দেব। জটাদাকে দেখলেই তারা হাততালি দিয়ে ছড়া কাটবে। জটাধরের দুর্দশার চিত্র কল্পনা করে দুজনে দুলে দুলে হাসতে থাকে। অতঃপর পুণ্যবতী একটা পাল্টা প্রশ্ন করে, খুব তো বলি মেয়ে মানুষকে আবার ছড়া বাঁধতে আছে নাকি? বাঁধতে নেই? সহসা অগ্নিমূর্তি ধরে সত্য। কে বলেছে তোকে নেই? মেয়ে মানুষ মেয়ে মানুষ যেন মায়ের পেটে জন্মায় না, বানের জলে ভেসে আসে। অত যদি মেয়ে মানুষ করবি তো আমার সঙ্গে খেলতে আসিস নে। পুণ্যি মুচকি হেসে বলে, আহা মশাই রে, আর তোর বর যখন বলবে? কি বলবে? ওই মেয়ে মানুষ। ইস, বলবে বই কি, দেখিয়ে দেব না আমি ওই জটাদার বইয়ের মতো হব ভেবেছিস? কক্ষনো না। দেখ না ছড়া বেঁধে জটাদাকে কি উৎপাত করি। পুণ্যি ঈষৎ সমীহভাবে বলে, কিন্তু কি করে বাঁধবি? কি করে আবার কথক ঠাকুর যেমন আখর দেন তেমনি করে একটুখানি তো বেঁধেছি, শুনবি? বেঁধেছিস? হ্যাঁ, বল না ভাই, বল না। সত্য আত্মস্থভাবে চেখে চেখে তেঁতুল খাওয়ার ভঙ্গিতে বলে, জটা দাদা পা গোদা যেন ভোঁদা হাতি, বউ ঠ্যাঙানো দাদার পিঠে ব্যাঙে মারুক লাথি। ওরে সত্য! পুণ্যি সহসা ডুকরে ওঠে সত্যকে জড়িয়ে ধরে। তুই কি রে, এরপর তো তুই পয়ার বাঁধতে শিখবি রে। সেটাও যেন সত্যর কাছে কিছু নয়, এমনভাবে বলে সে যখন শিখব তখন শিখব। এখন এটা যে এখানে আছে সবাইকে শিখতে হবে, বুঝলি? আর জটাদাকে দেখলেই হি 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 হি